প্রথম ঘটনাটি মাছ ধরার, মানে মাছ ধরা কেন্দ্রিক ঘটনা, এটি দিয়ে শুরু করব। তবে শুরু করার আগে একটি কথা, সেটি হলো আপনারা জানেন যে আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা এবার অমর একুশে বই মেলাতে ভয়ের শিহরণ শিরোনামে একটি বই প্রকাশ করেছিলাম। আর এই বইটির সেকেন্ড এডিশন এটি ইতোমধ্যে আলহামদুলিল্লাহ বাজারে চলে এসেছে। বইমেলা শেষ হয়ে গেলেও রকমারিতে কিন্তু এই বইটি আপনারা পাবেন। প্রান্ত প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছিল। আপনারা গুগলে রকমারি.com বা শুধু রকমারি লিখে সার্চ দিলেই রকমারি অপশনটা চলে আসবে। সেই লিঙ্কে ঢুকে একটা সার্চ অপশন পাবেন, সেখানে শুধু ভয়ের শিহরণ নামটি লিখবেন, দেখবেন যে আমাদের বইটা আপনাদের সামনে চলে এসেছে। সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। অর্ডার কনফার্ম করলে বইটি আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রিয় লিসেনার্স, ইতিমধ্যে অনেকেই আপনারা বইটি সংগ্রহ করেছেন, পজিটিভ রিভিউ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। চলুন কথা না বাড়িয়ে আমাদের এবারের 93 নং এপিসোডের প্রথম ঘটনাতে চলে যাব। এখন যার ঘটনা শেয়ার করব, ওনার আরো একটি ঘটনা কিন্তু আমরা গত 76তম এপিসোডে প্রচার করেছিলাম। ওনার নাম নূর মোহাম্মদ ইসলাম শাকিল। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামে। আর উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এটি ওনার এক চাচাতো বোনের হাজবেন্ডের সাথে ঘটেছিল, এবং শুধু তার সাথে না, আরো দুই ভাইয়ের সাথে, মানে তারই দুই ভাইয়ের সাথে ঘটেছিল। তো সময়টা 2001 সাল এবং শীতকাল। ওনারা তো তিন ভাই। সবার বড় ভাইয়ের নাম হলো রফিকুল ইসলাম, মেজো ভাইয়ের নাম হচ্ছে শফিকুল ইসলাম, আর যিনি ছোট তার নাম হচ্ছে জুয়েল আহমেদ। এই জুয়েল আহমেদই ঘটনাটি বর্ণনা করেছেন আর কি। আর ওনাদের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধিতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ গ্রামে। ওনাদের আর্থিক অবস্থা আসলে খুব একটা ভালো ছিল না। তিন ভাই মিলে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে বের হতেন। আর ওনাদের মাছ ধরার পদ্ধতিটা একটু আগে বলে নেই। ওনারা 1 হাত পরিমাণ বাঁশের কঞ্চির সাথে 2 হাত পরিমাণ সুতা দিয়ে বড়শি তৈরি করতেন। তিন ভাইয়ের প্রায় 300 বড়শি ছিল। এই 300 বড়শি নিয়ে ওনারা চলে যেতেন বিলে। সবগুলো বড়শিতে টোপ লাগিয়ে পুরো বিল জুড়ে ফেলতেন। আর ওই পুরো বিল জুড়ে কঞ্চিগুলো ফেলে পাড়ের মাটিতে গেঁথে রাখতেন। 2 ঘন্টা পর পর তিনজন তিন দিক থেকে বড়শিগুলো তুলে দেখতেন যে মাছ ধরা পড়েছে কিনা। কয়েকটি ধরা পড়তো, আবার কয়েকটিতে টোপ খেয়ে চলে যেত মাছ। আবার নতুন করে টোপ লাগিয়ে আসতেন, আবার 2 ঘন্টা পরে গিয়ে দেখতেন। এভাবেই সারা রাত ওনারা মাছ ধরতেন। যেই বিলটাতে ওনারা মাছ ধরতেন সেই বিলের নাম হচ্ছে ফরির বিল। এটি ভালুকা থানা আর গফরগাঁ থানার শেষ সীমানায়। তো ঘটনা যেদিন ঘটে সেদিন সন্ধ্যার দিকে তিন ভাই বড়শি এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে ওনারা বের হয়েছেন। যথারীতি বিলের কাছে গিয়ে সবগুলো বড়শির টোপ লাগিয়ে বিলে ফেলেছেন। তারপর রাত 8টার দিকে একবার গিয়ে চেক করেছেন, মোটামুটি মাছ পেয়েছেন। আবার কিছু কিছু তো টোপ খেয়ে চলে গেছে, ওগুলোতে আবার টোপ লাগানো হয়েছে। মাছ যেগুলোতে ধরা পড়েছে মাছ খুলে আবার সেখানে টোপ লাগিয়ে চলে এসেছেন। এক জায়গায় হয়ে আবার তিন ভাই গল্প করছেন। আবার রাত 10টার দিকে ওনারা বড়শি চেক করার জন্য তিনজন তিন দিকে চলে যান। যেহেতু 300 বড়শি, সুতরাং বুঝতেই পারছেন অনেক সময় নিয়ে যেতে হবে। আর 300 বড়শি ফেলেছেন মানে বিলটাও কিন্তু বেশ বড়ই বলা চলে। তো এই যে জুয়েল আহমেদ, উনি যখন 20 থেকে 25টা বড়শি চেক করে সামনের দিকে যাচ্ছেন, তখন কিন্তু ওনার আর এক ভাইয়ের থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে চলে এসেছেন। তো আরেকটা বড়শি তুলে যখন অন্য আরেকটা বড়শির কাছে যাওয়ার জন্য সামনে এগোবেন, তখনই সামনে তাকিয়ে উনি থমকে যান। মোটামুটি ভালোই কুয়াশা থাকলেও চাঁদের আলো ছিল বেশ। চাঁদের আলোতে উনি দেখতে পান 4 থেকে 5 হাত সামনে একটা লাশ দাঁড়িয়ে আছে। সাধারণত লাশ যেভাবে মাথা এবং পায়ের দিকে গিট দেয়া থাকে কাফনে মোড়ানো অবস্থায়, সেভাবেই আছে। এটা দেখে তো এই জুয়েল আহমেদ প্রচন্ড ভয় পেয়েছেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক। উনি যে ওনার ভাইকে ডাক দিবেন সেই শক্তি উনি হারিয়ে ফেলেছেন। উনি ওখান থেকে 1 ইঞ্চিও নড়তে পারছিলেন না। হঠাৎ করে ওনার ঘাড়ের কাছে ঠান্ডা একটা হাতের ছোঁয়া অনুভব করেন। এরপর ওনার কিছু মনে নাই।
এর পরের ঘটনা ওনার মেজো ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ওনার মেজো ভাইয়ের নাম হলো শফিকুল ইসলাম, তার কাছ থেকে শুনেছেন আর কি। তো ওনার যে মেজো ভাই শফিকুল ইসলাম, উনি আবার ওনার থেকে আরেকটু দূরে চলে গিয়েছেন আর কি, ওই যে বড়শিগুলো দেখার জন্য। উনিও ওরকম আর একটা লাশ দেখতে পেয়েছিলেন। তো ওনার কাছে আবার ম্যাচ এবং সিগারেট ছিল, ওনার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। উনি সাথে সাথে এই সিগারেট ধরিয়ে ফেলেছেন। এরপর দেখেন ওই অবয়বটা ভ্যানিশ হয়ে গিয়েছে। তখন এই শফিকুল ইসলামের মাথায় আসে, আরে আমার অন্য দুই ভাই তো, ওরাও তো বড়শি নিয়ে বড়শিগুলো চেক করতে গেছে, তো ওদের সাথেও তো একই বিপদ হতে পারে। কাছাকাছি ছিল হলো জুয়েল আহমেদ। তো উনি কি করেছেন, দ্রুত ওই জুয়েল আহমেদের দিকে যাওয়া শুরু করেছেন, মানে ওনার ছোট ভাইয়ের দিকে। উনি কিন্তু ওইখান থেকে জুয়েল আহমেদের নাম ধরে ডাকছিলেন। কুয়াশার কারণে তো দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না, আর নাম ধরে ডেকে যখন সারা শব্দ পাচ্ছিলেন না, তখন ওনার মনের মধ্যে আরো এই বিষয়টা দৃঢ় হয়ে যায়, ধারণাটা যে নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে, মানে জুয়েল কোনো বিপদে পড়েছে। উনি তো ওই দিকে দৌড় দিয়েছেন। তো উনি যখন দৌড় দিয়েছেন, যখন কাছাকাছি এসেছেন, তখন দূর থেকে, মানে কুয়াশা যখন একটু স্পষ্ট হয়েছে, কুয়াশা কাটিয়ে যখন আর সামনে এগিয়েছেন, তখন দেখতে পান এই জুয়েল আহমেদের সামনে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এই যে কাফনে মোড়ানো একটা অবয়ব। তখন উনি বুঝতে পারেন যে মাত্র যে অবয়বটা উনি ওখানে দেখেছিলেন, সিগারেট ধরানোর পরে অবয়বটা ভ্যানিশ হয়ে গিয়েছিল, এটাই নিশ্চয়ই এই জুয়েলের সামনে চলে এসেছে। উনি ওটা দেখেই মূলত পেছন থেকে এই জুয়েলের কাঁধে হাত দিয়েছেন। আর এই যে জুয়েল, উনি তো ভয় পেয়ে ওখানে সেন্সলেস হয়ে গেছেন। তখন উনি তো চিন্তা করেছেন এখন ভাইরে নিয়ে কি করি। আর ওইদিকে ওই যে অবয়বটা, ওই অবয়বটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তখন মোটামুটি মিনিট খানেকের মধ্যে ওনার বড় ভাইও দৌড়াতে দৌড়াতে এসেছেন। বড় ভাই যখন দৌড়াতে দৌড়াতে এসেছেন, তখন শফিকুল ইসলাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই একই ঘটনা এই বড় ভাইয়ের সাথেও ঘটেছে, মানে একই ঘটনা তিনজনের সাথে ঘটেছে। এখন কি করা যাবে, ঘটনা তো ঘটে গেছে, এখন বর্ষি এখানে থাক, এই যে জুয়েল ভাই যিনি, উনি তো অজ্ঞান হয়ে গেছেন, ওকে তো বাড়িতে নিয়ে যেতে হবে। ওনারা দুজনে তাকে উঁচু করে, এক ভাই ওই জুয়েল আহমেদের একটা হাত ওনার কাঁধে নিয়েছেন, আর এক ভাই আর একটা হাত ওনার কাঁধে নিয়েছেন, এইভাবে আস্তে আস্তে তাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তখন মোটামুটি বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আছেন। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পান ওনারা দুজন। আর জুয়েল আহমেদের তো সেন্স নাই, উনি তো অজ্ঞান হয়ে আছেন। তখন এই দুই ভাই হঠাৎ করে কুয়াশার আড়ালে সাদা কিছু দেখতে পান। চোখের সামনে থেকে যখন কুয়াশা কিছুটা সরে যায়, তখন দেখতে পান ওই যে ওই লাশটা সামনে দাঁড়িয়ে আছে। এইবার সেটা কথা বলে ওঠে এবং বলে, কিরে, পালিয়ে কোথায় যাবি? রোজ রোজ তোরা তিন ভাই এসে ডিস্টার্ব করিস, তোদেরকে কিছু বলি না, আজকে তোদেরকে উচিত শিক্ষা দেব। এই বলে ওই অবয়বটা আস্তে আস্তে শূন্যে উঠতে থাকে এবং হাওয়ায় ভাসতে ভাসতে এই যে বড় ভাই যিনি রফিকুল ইসলাম, ওনার গলা চেপে ধরে। আর গলা যখন চেপে ধরেছে, তখন এই যে যিনি জুয়েল আহমেদ, উনি মাটিতে পড়ে গেছে, কিন্তু অজ্ঞান অবস্থায় ছিলেন। আর উনি তো দুই ভাইয়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন, ওনার তো সেন্স নাই, উনি তো মাটিতে পড়ে গেছেন। আর এই যে আর একটা ভাই, মেজো ভাই, উনি দেখেছেন যে তার ভাই বিপদে পড়েছে, কিসের কি ভূত প্রেত জিন, ভাইকে বাঁচাতে হবে। উনি গিয়ে ওই অবয়বটার উপর ঝাঁপিয়ে পড়েছে। যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন মনে হলো ওটা একটা বাতাসের মতো, ওটা আসলে ওরকম কোনো মানে সলিড কোনো জিনিস না, বা নিরেট কোনো জিনিস না, বাতাসের মতো। এখন এই দুই ভাইয়ের সাথে ওই অবয়বের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মোটামুটি মিনিট 10 মতো ধস্তাধস্তি হয়েছে। এরপর ওই অবয়বটা বলে, শোন, আজকের মতো ছেড়ে দিয়ে যাচ্ছি, কোনো ক্ষতি করলাম না, কিন্তু কথাটা মনে রাখিস, এভাবে প্রতিদিন বিরক্ত করতে আসবি না, এরপরে ধরলে কিন্তু সবগুলোকে মেরে ফেলবো, আজকের মতো শুধু ভয় দেখিয়ে চলে গেলাম। এরপরে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো তখন ওই বড় ভাই, উনি তো প্রচন্ড ভয়, পেছনের গলা চেপে ধরেছে। যাই হোক, ভয় পেলে এখন বাড়িতে তো আসতে হবে। আবারও ওনাদের ছোট ভাই যে জুয়েল আহমেদ, ওনাকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সকালবেলা জুয়েল আহমেদ সুস্থ। তারপর মেজো ভাই যিনি,
শফিকুল ইসলাম, ওনারও কোনো সমস্যা হয় না, কিন্তু যে বড় ভাই ছিল উনি প্রচন্ড অসুস্থ হয়ে যান। উনি একদম শুকিয়ে যেতে থাকেন, জ্বর আর ভালো হয় না। এই কয়েকদিনের মধ্যে বেশ হুজুর কবিরাজ দেখানো হলো, কোনো কাজে আসে না। এইভাবে 10 দিন 11 দিন, 12তম দিনে হঠাৎ করে নাকি বাড়িতে এক পাগল আসে, মানে উস্কো খুস্কো অবস্থা, পুরো দুস্তুর পাগল। এসে ওনার আম্মার কাছে বলে, কিরে তোর বড় ছেলেকে কেউ সুস্থ করতে পারে নাই নাকি? এই কথা শুনে ওনার আম্মা তো অবাক, পাগল কিভাবে জানলো? আর চিন্তা করেন যে গ্রামের কারো কাছে হয়তো শুনেছে এই পাগলটা। তখন পাগল বলে, এই কয়েকটা মুরগির বাচ্চা দে, তোর ছেলেকে সুস্থ করে দেবো ইনশাল্লাহ। তো ওনার আম্মা ভেবেছে কত বড় বড় হুজুর কবিরাজ ভালো করতে পারলো না, করতে এখন পাগল আসছে, সে নাকি ভালো করবে। কিন্তু নিজের ছেলের ভালো করার জন্য অনেক টাকা পয়সা তো ইতিমধ্যে এই কয়দিনে খরচ করে ফেলেছে, কয়েকটি মুরগির বাচ্চা গেলে যাক না। তখন ওনার আম্মা বলে, আচ্ছা আপনি ভালো করতে পারলে আপনাকে 4টা মুরগির বাচ্চা দেবো। তারপর পাগল ঝাড়ফুঁক শুরু করে দেন ওনার বড় ভাই এই রফিকুল ইসলামকে। তারপর এক গ্লাস পানি আনতে বলেন, সেগুলো পরে ফু দিয়ে বলেন এবং বলে দেন যে 3 দিন এগুলো দিয়ে গোসল করাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর ওই পাগল মুরগির বাচ্চা নিয়ে চলে যায়। সত্যি আস্তে আস্তে ওনার বড় ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে 3 ভাইয়ের আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। এই 3 জনই এখন পর্যন্ত জীবিত আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটাই আমাদেরকে জানিয়েছেন নূর মোহাম্মদ ইসলাম শাকিল ভাই। আর ওই যে পাগল কোত্থেকে এসেছিলেন, বিভিন্ন ঘটনা আমরা এরকম পাই, যখন কোনোভাবে সুস্থ হয় না, অনেক সময় কোনো হুজুর আসেন, ফকির আসেন, পাগল আসেন, এটা হয়তো আল্লাহই পাঠান। ওনারা মানুষও হতে পারেন, জিনও হতে পারেন, তো এটা বিভিন্ন কিছুই হতে পারে। এরকম অনেক ঘটনা আমি দেখেছি যে, এবং এগুলো সত্য ঘটনা, যে হঠাৎ করে এরকম চলে আসে, এটা আল্লাহ তাআলাই পাঠাই দেন। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা হয়তো কোনো ফেরেশতাই পাঠান, বা কোনো ভালো জিনই, মানে কোনো জিন আসতে পারে এই বিষয়টা সমাধান করার জন্য। কারণ অনেক ভালো জিন তো আমাদের বাড়ির আশেপাশে থাকে, যখন তারা দেখে যে কোনোভাবেই সুস্থ হচ্ছে না, তাদের মনে আল্লাহ দয়া সৃষ্টি করে দেন, তারাও এসে অনেক সময় এরকম ছাড়ফুঁক করে, কারণ ওরা তো এই ট্রিটমেন্টগুলো ভালো জানে আমাদের থেকে। এরকমও হতে পারে, এগুলো অনেক সময়ই হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন বলতে আল্লাহর ইচ্ছাই সবকিছু হয়, আমাদের তকদিরের ভালো মন্দ সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আর যদি আমাদেরকে কেউ কোনো ক্ষতি করেও থাকে, আল্লাহ ইচ্ছা করেছেন বলেই তিনি ক্ষতি করতে পেরেছেন। আল্লাহ যখন আর ইচ্ছা করবেন না, এই ক্ষতির প্রভাবটাও ইনশাল্লাহ থাকবে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর কেউ জাদুগ্রস্ত হলে অবশ্যই রুকিয়া করতে হবে, কিন্তু রুকিয়া করতে গিয়ে এবং জাদু থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এমন কিছু শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই যেটা আসলে আমাদের পরকালকে ধ্বংস করে দেয়। এই জন্য এই বিষয়টাও যেন আমরা মাথায় রাখি, প্রিয় লিসেনার্স।